আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্য ইইউ থেকে কোনো চুক্তি ছাড়া বেরিয়ে গেলে করণীয় কী হবে সে বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছে সরকার। পরিকল্পনাটি সর্বনাশা বলেছে বিরোধী দল লেবার পার্টি। ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে আগমনের সংখ্যা গত বছরের তুলনায় ক্রমাগতভাবে কমেছে এক পরিসংখ্যানে প্রকাশ। এবং সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বন্ধ হচ্ছে হ্যালোজেন বাতির ব্যবহার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্য ইইউ থেকে যদি কোনো চুক্তি ছাড়া প্রস্থান করে সেক্ষেত্রে কি করণীয় হবে সে বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছে সরকার। সেখানে ফার্মিং, ব্যাংকিং এবং মেডিসিন সাপ্লাইয়ের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতের বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে সরকারের এমন পরিকল্পনাকে সর্বনাশা বলছে বিরোধী দল লেবার পার্টি। পাশাপাশি কোনো চুক্তি না হওয়া নিয়ে অনেকটাই চিন্তিত ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন রিপোর্টে। 2019 সালে মার্চ মাসে ইইউ থেকে যুক্তরাজ্যের প্রস্থানের পর যদি ইইউর সাথে কোনো চুক্তি না থাকে তবে কি করণীয় সে বিষয়ে অবশেষে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ফার্মিং, ব্যাংকিং এবং মেডিসিন সাপ্লাইয়ের মতো বেশ কিছু খাতে কি করণীয় সে বিষয়ে সরকার পরামর্শ দিয়েছে। এদিকে ব্রেক্সিট সেক্রেটারি জানিয়েছে ইইউর সাথে চুক্তিতে যাওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, তবে চুক্তি না হলে সেটিকেও স্বাভাবিকভাবে নিতে হবে বলে তিনি জানান। It is not what we want, and it's not what we expect. But we must be ready. We have a duty as a responsible government to plan for every eventuality. Let me assure you that, contrary to one of the wilder claims, you will still be able to enjoy a BLT after Brexit, and there are no plans to deploy the army to maintain food supplies. ব্রেক্সিট চুক্তি না হলে বেশ কিছু বিষয় আছে তা মাথা ব্যথার কারণ হতে পারে। যেমন, যদি ইইউর সাথে কোনো চুক্তি না হয় সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বিল বর্ধিত হতে পারে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় ক্ষেপণ হতে পারে। শুধু তাই নয়, ব্রিটেন ইইউ ত্যাগ করার ফলে ব্যাংকিং সেবা, পেনশন ও ইন্স্যুরেন্স পলিসির প্রবেশাধিকার হারাতে পারে। এছাড়াও কোনো চুক্তি না হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এবং এনএচএস ইংল্যান্ডকে বলা হয়েছে অন্তত 6 সপ্তাহের ওষুধ মজুত করে রাখার এবং পরবর্তী সময়ে কোনো নতুন ওষুধ প্রয়োজন হলে তা আলাদাভাবে ইইউর সাথে আলোচনা করে অনুমোদন দেওয়া হবে। Looking at these papers, they're effectively a red tape bonanza that impose all sorts of restrictions on businesses. What would you say to business about the prospect of a no deal? Yes, of course, in relation to those in the current trading links with the EU, there will be some extra regulatory changes that they'll need to be advised of. The sensible thing to do is to give practical advice and work with them to make that a success. এদিকে যুক্তরাজ্যের বন্দরগুলো নতুন কাস্টমসের ক্ষেত্রে কিভাবে অভ্যস্ত হবে এ বিষয়ে ডমিনিক রাব কিছু জানায়নি। তবে বিরোধী দল লেবার বলছে ইইউর সাথে কোনো চুক্তি না করার সরকারের যে পরিকল্পনা তা হতাশাব্যঞ্জক। A no-deal Brexit would be catastrophic for our country, for our economy and many other sectors. And I think being casual about the serious consequences of no deal is the wrong way forward. পাশাপাশি যুক্তরাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এখন অনেক চিন্তিত। The risk of a no-deal Brexit has been really laid bare today. It will be a real shock to many small business owners, those who export or import, that they could be facing huge new levels of bureaucracy. And they're simply not prepared. They don't have in-house customs experts like bigger organisations. A cliff edge for them would be a real disaster. কোনো চুক্তি না করে ইইউ থেকে প্রস্থান যুক্তরাজ্যের জন্য কতটুকু সফল বয়ে আনবে তা সময়ই বলে দেবে। চয়ন সামি, এনটিভি ইউরোপ নিউজ। এদিকে ইউরোপিয়ান নাগরিকদের যুক্তরাজ্যে আগমনের সংখ্যা গত বছরের তুলনায় ক্রমাগতভাবে অনেক কমেছে বলে এক পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর তথ্য মতে 2018 সালের মার্চ মাসের শেষের দিকে ইইউ নেট মাইগ্রেশন ছিল 87,000, যা 2012 সালে শেষে লক্ষ্য করা গিয়েছিল। তবে সামগ্রিকভাবে পার্থক্য হলো যারা যুক্তরাজ্যে এসে কমপক্ষে 1 বছর বসবাস করছেন এবং যারা চলে গেছেন তাদের সংখ্যা হলো 2,70,000। এদিকে সরকার চাইছে নেট মাইগ্রেশন কমিয়ে 100,000-এর নিচে নিয়ে আসতে। এক পরিসংখ্যানে দেখা গেছে ইইউ থেকে প্রায় 2,26,000 ইইউ নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করেছিল, তবে এবছরের মার্চ মাসের শেষ দিকে প্রায় 1,38,000 নাগরিক যুক্তরাজ্য ত্যাগ করে।
বৈদ্যুতিক বাতি নিয়ে গবেষণার নানা ধাপ পেরিয়ে হ্যালোজেন বাতি ঘরে ঘরে আলো জ্বালিয়েছিল প্রায় ৬০ বছর আগে, কিন্তু স্বাস্থ্য ও পরিবেশের উপর ক্ষতির দিকগুলো বিবেচনা করে সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বন্ধ হচ্ছে হ্যালোজেন বাতির ব্যবহার। হ্যালোজেন বাতির বদলে বিশেষজ্ঞরা এখন ব্যবহার করতে বলছেন এলইডি বাতি। তারা বলছেন এলইডি বা আলোক নিঃসরিত ডায়োডের এই বাতিগুলো বিকিরণের পাশাপাশি বৈদ্যুতিক বিলও কমিয়ে আনবে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যালোজেনের চেয়ে এলইডি বাতিতে শক্তির অপচয় হবে 1/5। হ্যালোজেন বাতির ব্যবহার বন্ধ হলে বছরে 1.5 কোটি টনেরও বেশি কার্বন নিঃসরণ ঠেকানো সম্ভব হবে। বৈদ্যুতিক বাতি প্রস্তুতকারক কোম্পানি ফিলিপস বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্যের একজন গ্রাহকের বছরে 112 পাউন্ড পর্যন্ত সাশ্রয় হতে পারে। বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি এলইডি বাতিগুলো হ্যালোজেনের চেয়ে বেশি দিন টিকবে। ইউরোপীয় বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, হ্যালোজেন বাতি নিষিদ্ধের এই সিদ্ধান্তে নাখোশ হয়েছেন ইউর ইন্ডিপেন্ডেন্স পার্টির জ্বালানি বিষয়ক মুখপাত্র জোনাথন বুলক। গার্ডিয়ানকে তিনি বলেছেন, হ্যালোজেন বাল্ব নিষিদ্ধ করা ইউরোপীয় ইউনিয়নের একটি ভুল সিদ্ধান্ত, কারণ গ্রাহকরা এখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর এই ধরনের নীতিগত সিদ্ধান্তে সবসময় দরিদ্ররাই ভুক্তভোগী হয়। তার ভাষায়, ক্রেতাদের অবশ্যই বাল্ব কেনায় তাদের পছন্দের স্বাধীনতা থাকা উচিত এবং ইউরোপীয় ইউনিয়নের এখানে হস্তক্ষেপ করা উচিত নয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে এক হামলাকারীর ছুরিকাঘাতে 2 জন নিহত এবং 1 জন মারাত্মকভাবে আহত হয়েছে। নিহত 2 জন হামলাকারীর মা ও বোন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে প্যারিসের 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের ট্রাপ এলাকায় ঘটনার পর পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে, তবে এর সপক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। নিহতরা হামলাকারীর মা ও বোন এই বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই আইএস এই বিবৃতি দেয়। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের অভিযান শেষ হয়েছে, হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং গণমাধ্যমের কয়েকটি খবরে বলা হয়েছে হামলাকারী ব্যক্তি পুলিশকেও হামলার হুমকি দিচ্ছিল এবং আল্লাহু আকবার বলে চিৎকার করছিল। তবে পুলিশ এ খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। হামলার কারণ কি এবং হামলাকারীর পরিচয় সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য হওয়ায় হামলার কারণ নিয়ে ধোঁয়াশা। পারিবারিক কলহের পরিণতিতে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, এবার জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির আয়োজনে আগামী 1 অক্টোবর বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনিকে সফল করার লক্ষ্যে ওল্ডহামে অনুষ্ঠিত হবে এক রোড শো। ওল্ডহামের ইস্টার্ন প্যাভিলিয়ন হলে আগামী সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া এই রোড শোর বিস্তারিত তথ্য নিয়ে রিপোর্ট করছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার নিউজ ইনচার্জ দেলোয়ার হুসাইন শিবলি। Business Friends of NTV Recognition Ceremony 2018 দর্শক নন্দিত বাংলাদেশি টেলিভিশন এনটিভির আয়োজনে আগামী 1 অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনিকে সামনে রেখে ওল্ডহামে আয়োজন করা হয়েছে এক রোড শো অনুষ্ঠানের। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি আসছে গ্রেটার ম্যানচেস্টারে। গ্রেটার ম্যানচেস্টার আমাদের বাঙালিদের প্রাণকেন্দ্র, যেখানে প্রচুর বাঙালিরা কমিউনিটির সেবায় এবং নিজেদের প্রফেশনে অনেক ভালো করছে। NTV would be proud to promote you on NTV on the night of the Business Friends of NTV event. 1 October আমাদের সেই বিগেস্ট ইভেন্ট আসছে, যেদিন আমরা সবাই মিলে পরিবারের সাথে একসাথে আমাদের পরিবার পরিজনদের সাকসেসকে উপভোগ করব। তার আগে Business Friends of NTV team আসছে to Greater Manchester to find out, to go to your houses, to go to your workplace, to see how wonderfully you manage your life. এশিয়ান কমিউনিটিতে সারা জাগানো বিজনেস ইভেন্ট এনটিভি বিজনেস ফ্রেন্ডস অফ রিকগনিশন সেরিমনি 2018 এর 5ম রোড শো আগামী 27 অগস্ট গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওল্ডহাম শহরের ইস্টার্ন প্যাভিলিয়ন হলে আগামী সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া এই রোড শোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এই রোড শোকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। So I believe that what NTV is doing is encouraging the later generation, where people can present ideas and expertise, and later on they can invite investors. And I believe this is for the beginning, I believe this is an excellent and a fantastic event that will motivate the generation and big businessmen alike. I will be attending the 1st of October program in Birmingham,
business friends of NTV. I'm very happy that I've got an invitation. I believe that this will help me networking with other businesses, and it will create business for myself as well, and also make friends with other business associates. And it will give me a good opportunity to present our business and also meet other people. It will help the community. Also, it will give a boost to myself as well and other businesses. I think it's a fantastic event, fantastic idea, and I believe that it will be a great success. NTV সবসময় কমিউনিটির জন্য পদক্ষেপ নিয়ে থাকে, তো তারা এই ধারাবাহিকতা NTV যে অ্যাওয়ার্ড করে যাচ্ছে আগামী 1 অক্টোবর, সেখানে অনেক ছোট এবং বড় ধরনের বিজনেস, বাঙালি বিজনেস মালিকানাধীন যারা আছে তাদেরকে রেকগনিশন করে যাচ্ছে। এটি আসলে এই কমিউনিটির জন্য খুবই দরকার, কারণ এখান থেকে মানুষ উৎসাহ বোধ করে, এখান থেকে মানুষ অনেক কিছু কমিউনিটিকে সার্ভ করতে পারে। তো আমি মনে করি NTVর এই ধারাবাহিকতা আগামীতেও থাকবে এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব, এবং আমি রেমন্ড সলিসিটর ওল্ডহামের পক্ষ থেকে সবাইকে আহ্বান করব আপনারা এই অনুষ্ঠানে উপভোগ করবেন। 2016 সালের বিজনেস ফ্রেন্ডস অফ NTV রিকগনিশন সেরেমনি গ্রেটার ম্যানচেস্টার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ার পর আবারও বিজনেস জগতের এই কার্যকরী অনুষ্ঠানের গ্রেটার ম্যানচেস্টার রোড শো পর্ব অনুষ্ঠিত হবে ইস্টার্ন প্যাভিলিয়ন হলে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাইরেক্টর M আহমেদ জুনেদ এই রোড শোকে স্বাগত জানান। আগামী 27 আগস্ট ওল্ডহাম ইস্টার্ন প্যাভিলিয়নে যে রোড শোটি অনুষ্ঠিত হচ্ছে, আমি ইস্টার্ন প্যাভিলিয়নের পক্ষ থেকে একটা সফলতা কামনা করছি। সাথে সাথে ওল্ডহাম তথা নর্থ ওয়েস্টের সকল বিজনেস কমিউনিটিকে আশা করব এই অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে এটাকে সফল এবং সার্থক করবেন। দিলওয়ার হোসেন শিবলি, NTV, গ্রেটার ম্যানচেস্টার। ইতালিস্থ নবীনগর উপজেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রোমে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে নবীনগর উপজেলা ও বিবাড়িয়ার প্রচুর সংখ্যক প্রবাসী নাগরিকগণ অংশগ্রহণ করেন। নবীনগর উপজেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি মাহিনুল হাসান মামুনের সভাপতিত্বে এবং মনিরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শহীদুল আক্তার। আবু সালের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাফিজুল হক সাফিজ, লাইলা শাহ, সগির আহমেদ হুমায়ুন প্রমুখ। এছাড়াও বিবাড়িয়া থানা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মুরব্বীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সভাপতি বলেন, সকলের সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যেতে চাই আমরা। তিনি প্রবাসে এবং দেশে সকল সমস্যার সমাধানে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আয়োজনের প্রশংসা করে বলেন, ঐক্যবদ্ধ ও সকলের গ্রহণযোগ্যতা নিয়ে এভাবে কাজ করলে ভবিষ্যতে এই সংগঠন রোমের মাটিতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আলোচনা শেষে সকলের মঙ্গল কামনা করে হাফেজ গোলাম আজম বিশেষ দোয়া প্রার্থনা করেন এবং রাফেল ড্র পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের আরেকটি অংশে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে অংশগ্রহণ করেন অতিথি সহ সকল প্রবাসীরা। গ্রেটার লন্ডন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে পূর্ব লন্ডনের নিডা হাউসে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জের বাহুবলের MP MA মুনিম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের সভাপতি নিহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং তুহিন চৌধুরী ও ফরহাদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাফর, মোহাম্মদ কাদির, আবু ফাত্তাহ, এখলাসুর রহমান, MD নুরুল ইসলাম, MD আবু তাহের, মোহাম্মদ আঙ্গুর মিয়া, জিল্লুর রহমান সহ সংগঠনের আরও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় MP MA মুনিম চৌধুরী বলেন, নবীনগর বাহুবলের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সহ এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, দীঘলবাকের বাঁধকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তা করবেন। সবশেষে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। আগামী মাসে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হলে বিএনপি আবারও রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। 14 বছর আগে 21শে আগস্টের গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান। 3 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মারা যান 24শে আগস্ট। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের সাধারণ সম্পাদক বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন ক্ষমা পাবেন না। প্রত্যেক বিএনপির নেতারাই জড়িত, কাজে তাদের তো এখানে গায়ের জ্বালা হবে, তাদের আজকে গাত্রদাহ শুরু হবে। হত্যাকাণ্ডের রায় সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। সে একথা শুনেই তো বিএনপি এখন তারা এ নিয়ে চিন্তিত, কারণ এটা আবার তাদেরকে নতুন করে রাজনীতির সংকটে ফেলে দেবে। তারা এমনিতে সংকটে আছে। ওই হামলার সাথে বিএনপির শীর্ষ নেতৃত্ব জড়িত প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে মামলার রায় প্রভাবিত হতে পারে বলে বিএনপির নেতারা যে অভিযোগ করেছেন তারও সমালোচনা করেন ওবায়দুল কাদের। আমি তো বুঝতে পারলাম না কিভাবে কি প্রভাব পড়বে। আজকে আমি 500 জন তো এখনো পঙ্গু, কেউ অর্ধপঙ্গু, কেউ পুরো পঙ্গু, এমনও আছে অনেকে হুইল চেয়ারে চড়ে। তো হত্যাকাণ্ডের কি বিচার হবে না? তারা প্রতিহত করবে কি? নির্বাচন। জনগণই এবার প্রতিহত করতে এলে তাদের পাল্টা প্রতিহত করবে। তারা যা করছে প্রতারণা গণতন্ত্রের নামে, সেটাই এখন আওয়ামী লীগের ঘাড়ে চাপাচ্ছে। আর দ্রুত মামলার রায় কার্যকর দেখতে চান আইভি রহমানের পরিবারের সদস্যরা। শুধু আমরা চাই যেন সত্যিকারের বিচারটা আমরা পাই। যারা সত্যিকারের জড়িত, সে যেই হোক, সে বিএনপির হোক, জামাতের হোক বা যেই হোক, তার যেন শাস্তি হয়, কেউ যেন বাদ না চলে যায়। এটাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যেন আমরা দেখে যেতে পারি। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আইভি রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আপনজনদের সাথে ঈদ করার পর রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে ঢাকামুখী মানুষের সংখ্যা বেশ কম, বরং ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে অনেকেই। নির্বিঘ্নে বাড়ি যেতে ঈদের পরে যাত্রা বেছে নেওয়া যাত্রীদের ভিড় এখন কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে। বিস্তারিত দেখুন রিপোর্টে। শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসা বাসগুলোতে যাত্রীর সংখ্যা ছিল কম। যারা কিছুটা ফাঁকা রাস্তায় ফিরতে চেয়েছেন তারাই এদিন ঢাকায় এসেছেন। আরও 2 দিন সময় ছিল, হয়তো থেকে আসতে পারতাম, কিন্তু যাওয়ার সময় 22 ঘন্টায় গেছি আমি। ওই অভিজ্ঞতাতে একটু আগে ফেরা। ঈদ তো ভালোই হলো, ফিরে আসলাম যে হাজব্যান্ডের অফিস আছে, বাচ্চাদের স্কুল খুলে যাবে। তবে বাস স্ট্যান্ডগুলোতে ঢাকার বাইরে যাবেন এমন যাত্রীর ভিড় আছে। ঈদের সময় প্রচণ্ড ভিড় এড়াতে এই যাত্রীরা এখন বাড়ি যাচ্ছেন বলে জানান। রাস্তাঘাট ফাঁকা থাকে, যাইতে খুব আনন্দ হয়, টিকিটও সুন্দর মতো পাওয়া যায়। ঈদের সময় তো আর ঠিক মতো পাওয়া যায় না। রাস্তা অনেক জ্যাম ছিল, যেহেতু আপনার ফেরি পারাবার সমস্যা হয়, আর এখন ফ্রি, এই কারণে যাচ্ছি। অন্যদিকে শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনেও ছিল যাত্রীর অতিরিক্ত ভিড়। টিকেটের জন্য কাউন্টারগুলোতেও ছিল লম্বা লাইন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীর চাপও ছিল সাধারণ দিনের চেয়ে অনেক বেশি। বাসায় যাইতে চাইছিলাম, কিন্তু ভিড় দেখে আর যাইতে পারলাম না। টিকিট নাই, আবার লোকের ভিড় বেশি। ঈদের ডিউটি করছি তো এই জন্য এখন ছুটি পাচ্ছি, এখন যাচ্ছি। বাচ্চা নিয়ে যাওয়া কষ্ট, এই জন্য এখন যাচ্ছি ঢাকার জন্য। তবে ঢাকায় আসার ট্রেনগুলোতে যাত্রীর সংখ্যা ছিল বেশ কম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিয়ানীবাজারে ৬৯তম ঐতিহাসিক নানকার দিবস পালিত হয়েছে। সকাল 10টায় উপজেলার তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর উলুউড়ি মধ্যস্থল সোনাই নদীর তীরবর্তী স্থানে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই বিদ্রোহে নিহত কৃষকদের প্রতি শ্রদ্ধা জানায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখা, নানকার স্মৃতি রক্ষা পরিষদ, নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগার, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সম্মিলিত নাট্য পরিষদ, উলুউড়ি নানকার সমাজ কল্যাণ সংস্থা, বিয়ানীবাজার সহ উপজেলার শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এর আগে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। সভা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজির উদ্দিন আনসার, ইসলাম উদ্দিন, নুরুল আমিন, জয়নাল আবেদিন সহ আরও অনেকেই।
সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান। দুপুরে গোলাপগঞ্জের রানাপিংস্থ মিনা কমিউনিটি সেন্টারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গদের সাথে নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সহ দফতর সম্পাদক রফিকুল বারী চৌধুরী সজল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, জিয়াউল বারী চৌধুরী, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন রানু সহ আরও অনেকেই। চা বাগানে বেড়ানোর আসল সময় বর্ষাকাল, আর এবছরের ঈদের ছুটিটা পড়েছে বর্ষাতেই। ছুটির এ সময়ে তাই সিলেটের চা বাগানগুলোতে ভিড় করেছেন পর্যটকরা। সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুঁড়ির সবুজ রঙের নয়নাভিরাম চারণভূমি। এছাড়াও সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির রূপ লাবণ্যের অপূর্ব সৌন্দর্য। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে পর্যটকদের। তবে শহরের কাছে থাকা চা বাগানগুলোতে পর্যটকদের ভিড় লেগেই আছে। চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানেই। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগানগুলো। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যুক্তরাজ্য ইইউ থেকে কোনো চুক্তি ছাড়া বেরিয়ে গেলে করণীয় কি হবে সে বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছে সরকার। পরিকল্পনাটি সর্বনাশা বলেছে বিরোধী দল লেবার পার্টি। ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে আগমনের সংখ্যা গত বছরের তুলনায় ক্রমাগতভাবে কমেছে এক পরিসংখ্যানে প্রকাশ। এবং সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বন্ধ হচ্ছে হ্যালোজেন বাতির ব্যবহার। এ ছিল আমাদের হাতে থাকে এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।